ওকে, শুভ বিকেল সবাইকে। আজকে যে লেকচারটি আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে টেক্সটাইল ফর ব্যালাস্টিক প্রোটেকশন। তো ছবি দেখে বোধহয় কিছুটা আন্দাজ করতে পারছো সবাই। সেটা হচ্ছে যে টেক্সটাইল ফর ব্যালাস্টিক প্রোটেকশন প্রথমত দেখা যাচ্ছে যে প্রথমে আদিমকালের বা যুদ্ধের একটা সমরাস্ত্র, পরবর্তীতে আধুনিক সমরাস্ত্র, এবং পরে আরেকটা ছবি আছে যেটাতে একটা ফেব্রিকে বুলেট বিদ্ধ করছে। তো এই বিষয়গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তো যুগে যুগে আমাদের এই ধরনের বর্মের প্রয়োজন হয়েছে শুধুমাত্র নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য বা নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম কন্ডিশন থেকে। প্রথম যে সেটা হচ্ছে প্রাচীন একটা বর্ম, যে বিভিন্ন প্রকার রাজা প্রজারা যে যুদ্ধ হতো সেই যুদ্ধে নিজেকে সুরক্ষিত করার জন্য তলোয়ার এবং তীর বা এই সমস্ত থেকে রক্ষা করার জন্য। দ্বিতীয় গুলো বিশেষ করে এখন তো আর সেই তীরের যুগ নেই, কিন্তু বুলেটের যুগ আছে। তো এই বুলেট যেন বিদ্ধ করতে না পারে এই ধরনের প্রোটেক্টিভ টেক্সটাইল। এবং শেষেরটা দেখছি যে একটা বুলেট কিভাবে ফেব্রিকে আটকাচ্ছে, অর্থাৎ একটা ফেব্রিক বুলেট প্রুফ ফেব্রিক হয় কিভাবে। তো আজকে যেটা পড়বো যে টেক্সটাইল ফর ব্যালাস্টিক প্রোটেকশন মানে হচ্ছে ব্যালাস্টিক বলতে বোঝাচ্ছে যেটা আগ্নেয়াস্ত্র বলবো, যে কোনো কিছু প্রজেক্টাইল বস্তু যেটা আমাদের দিকে ছুটে আসে, অর্থাৎ সেটা বুলেট হতে পারে, অথবা কোনোখানে বম্বিং হলে সেই বমের যে টুকরো টুকরো অংশগুলো সেগুলো ছুটে ছিঁড়ে আসতে পারে। তো এই যে প্রজেক্টাইল যে ম্যাটেরিয়াল গুলো আমাদের দিকে ছুটে আসে সেগুলো থেকে রক্ষার যে প্রোটেক্টিভ টেক্সটাইল বা সেগুলোই প্রোটেকশন, যে টেক্সটাইল গুলো দিয়ে তৈরি করা হয় সেগুলোই বালাস্টিক প্রোটেক্টিভ টেক্সটাইল। চলো আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি বালাস্টিক প্রোটেকশন বলি, সেটাই বললাম যে যে বিষয়গুলো আমাদের দিকে ছুড়ে আসতেছে বা ধেয়ে আসতেছে সেগুলোকে আমরা বলছি, সেটা আগ্নেয়াস্ত্র থেকে হতে পারে, বম্বিং থেকে হতে পারে। এবং বিশেষ করে ইদানিং ওই যে সেটা বাইরে থেকে অতর্কিত আক্রমণ হতে পারে। আমরা কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যেখানে ইয়ে করছে, অর্থাৎ ব্লেড অর্থাৎ ধারালো চাকু দিয়ে কাটতেছে শরীরে বা হিতে, তো কেটে যাচ্ছে না। এটা বোধহয় দেখছো কিনা। তো এটাও কিন্তু এক প্রকার প্রোটেক্টিভ টেক্সটাইল। তো বালাস্টিক প্রোটেকশনটা অবশ্যই এক প্রকার প্রোটেক্টিভ টেক্সটাইল যেটা কিনা বালাস্টিক থেকে আমাদেরকে রক্ষা করবে। কিরকম সেটা হচ্ছে যে বালাস্টিক প্রোটেকশনের কথা যদি বলি, যে ballistic protection is a class of protective clothing, definitely a protective clothing, aims to protecting the individuals from all types of impact by non-penetrating projectiles or balls, blast waves from explosion and penetrating missile. তো এটা আমাদেরকে সকল প্রকার প্রজেক্টাইল থেকে রক্ষা করে। সেটা হতে পারে নন পেনিট্রেটিং মানে শরীরে প্রবেশ করবে না কিন্তু আমাদেরকে আঘাত প্রাপ্ত করবে। যেমন একটা হাতুড়ি দিয়ে যদি তোমাকে বাড়ি দেওয়া হয় সেটা আমাদের শরীরে প্রবেশ করবে না কিন্তু সেটা আমাদেরকে ড্যামেজ করবে, আঘাত করবে। তারপর বিভিন্ন বম ব্লাস্ট যখন হয় তখন সেখানে কি একটা ওয়েভ সৃষ্টি হয়, এক্সপ্লোশন হয়। এক্সপ্লোশনের ফলে সেখান থেকে অনেক কিছু ম্যাটেরিয়াল আমাদের দিকে ধেয়ে আসে, বা সেখানকার যে ইয়েটা, অর্থাৎ আমরা যেটা বলবো ওয়েভটা, সেটাও কিন্তু অনেক শক্তিশালী, সেটাও কিন্তু আমাদেরকে ড্যামেজ করে আমাদের বডি গুলোকে, আমাদের টিস্যু গুলাকে। এবং একই সাথে কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে, যেমন বুলেট, ভাঙা কাচের টুকরা, অর্থাৎ বোমে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো থাকে মানুষকে ড্যামেজ করার জন্য, মানুষের বডিকে, সেই বিষয়গুলো থেকে যখন আমাদেরকে রক্ষা করবে তখন সেটাকে আমরা বলতেছি ব্যালাস্টিক প্রোটেকশন টেক্সটাইল। ওকে, তো আমরা জানি যে কোন একটা বস্তু বা প্রজেক্টাইল বস্তু তুমি যদি একটা পুকুরে ঢিলো ছুড়ো, সেটা কিন্তু প্রথমে স্থির ছিল, সেটাকে তুমি গতিশক্তি প্রাপ্ত করে ছুড়ে দিচ্ছ, এবং সময় যাওয়ার সাথে সাথে সেটা কিন্তু গতিশক্তি প্রাপ্ত হচ্ছে এবং তার গতিটা বেড়ে যাচ্ছে। গতিটা বেড়ে গেলে তখন কি, তুমি যখন একটা পুকুরে ঢিল ছুটতেছো, যে জায়গাটায় ঢিল ছুটতো সেখানে অনেক মানে গভীর ঢেউ সৃষ্টি হচ্ছে। তারপর আস্তে 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 চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে, আস্তে 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 ছড়িয়ে পড়ছে, তাই না? সো বলা হচ্ছে দ্য এনার্জি ফ্রম দ্য ব্যালাস্টিক ওয়েপন্স ক্যান প্রডিউস, আমরা কি হাইড্রোজেন বোমা ইত্যাদি বোমার নাম শুনেছি, এগুলো কি যে এনার্জি যুক্ত পার্টিকেল যেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এগুলো থেকে রক্ষা করার জন্য আমাদের নানা প্রকার প্রোটেক্টিভ টেক্সটাইল আছে, যেমন যেটা আমরা বলবো ভেস্ট, বুলেট প্রুফ ভেস্ট, আর্মোর্স, হেলমেটস, স্ট্রাকচারাল রেইনফোর্সমেন্টস, মানে গাড়ির বুলেট প্রুফ গাড়ি যেগুলোকে বলছি আমরা, ওভেন নিটেড, নন ওভেন ফেব্রিক, লেমিনেটস, নাইফ গান, হ্যান্ড গান ইত্যাদি থেকে রক্ষা অনেক প্রকার জিনিস রয়েছে আমাদের কাছে। তো সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সো আশা করি ব্যালাস্টিক প্রোটেক্টিভ টেক্সটাইল সম্পর্কে যে প্রাইমারি ধারণা সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্র থেকে রক্ষা করার জন্য আমাদের যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, তো আমাদের যে বডিকে রক্ষা করার জন্য আসলে আমাদের বডির বিভিন্ন প্রকার অর্গানের উপর বেস করে বিভিন্ন প্রকার প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল হয়ে থাকে। তো আমরা যদি মনে করি যে আমাদের হেলমেট যেটা ব্রেন বা মাথাকে রক্ষা করার জন্য, বলা হচ্ছে যে ব্যালাস্টিক হেলমেট প্রোভাইড প্রোটেকশন ফ্রম
অ্যান্টি পার্সোনাল ফ্র্যাগমেন্টস ফ্রম লো এনার্জি বুলেটস থেকে, অর্থাৎ আমাদের থেকে রক্ষা করে, মাথাকে রক্ষা করে। একইভাবে আমরা যদি বলি যে আমাদের বডি আর্মর যেটা, সেটা আমাদের বডিকে, অর্থাৎ বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে সেটা বডিকে রক্ষা করে। তারপরে যদি আমরা একই সাথে বলি যে আমাদের যখন ওই যে দাঙ্গা পুলিশের নাম শুনেছে বোধহয়, যে দাঙ্গা পুলিশ যখন আসে তখন কি হাতে একটা, অর্থাৎ আগেকার দিনেও যারা তীরন্দাজ বা তলোয়ার যোদ্ধা ছিল তাদের হাতেও কিন্তু এই ধরনের ম্যাটেরিয়ালটা ছিল, যেটাকে আমরা বলতেছি হ্যান্ড হেল্ড আর্মর। অর্থাৎ হাতে এক হাতের কি ছিল, নাইফ ছিল বা তলোয়ার ছিল, আর এক হাতে এটা ছিল। তো এই যে হ্যান্ড হেল্ড আর্মরটা এখনো আছে পুলিশের কাছে। অর্থাৎ বডির উপর বেস করে আমাদের বিভিন্ন প্রোটেক্টিভ ক্লোদিং, বিভিন্ন প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল দরকার হতে পারে। ওকে, তো এই বডির উপর বেস করে বা ব্যবহারের উপর বেস করে আমরা দুটি ভাগে ভাগ করছি আমাদের ম্যাটেরিয়ালটাকে, ব্যালাস্টিক প্রোটেক্টিভ ম্যাটেরিয়ালটাকে দুটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হার্ড বডি আর্মরর ব্যালাস্টিক ম্যাটেরিয়াল, একটা হচ্ছে সফট বডি আর্মরর ব্যালাস্টিক ম্যাটেরিয়াল। এগুলো সাধারণত ছবি যে দুটো দেখা যাচ্ছে দুটোই হার্ড, অর্থাৎ ফ্লেক্সিবল নয়, ভাঁজ হয় না বা এই ধরনের। যে হার্ড বডি আর্মর মে বি দ্য হেল্ড এনাফ সো দ্যাট দ্য বুলেট অর হাই ভেলোসিটি ফ্র্যাগমেন্ট ইজ ডিফ্লেক্টেড অর অন ইম্প্যাক্ট, এগুলো সাধারণত আটকায়। So এটা সাধারণত advance in ceramic or composite armor materials have resulted in the lightweight body armor system and provide significant amount of protection. সাধারণত টেক্সটাইলের ক্ষেত্রে সিরামিক বা কম্পোজিট ম্যাটেরিয়াল গুলো ইউজ করে এগুলো তৈরি করা হয়। তো এটার হচ্ছে যে এটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে হার্ড বডি আর্মর বলা হচ্ছে the main disadvantage of the steel containing hard body armor remain heavy weight and inflexibility. তো স্টিলও থেকেও কিন্তু আগে তো লোহা থেকে তৈরি করা হতো, তাহলে এটা কেন আসলো? লোহার যেটা হচ্ছে যেটা সেটার ওয়েট বেশি। এখন যত দিন যাচ্ছে আমাদের কথা হচ্ছে যে আমরা লাইট সামথিং তৈরি করব এবং সেটা একই সাথে আমাদেরকে সুরক্ষা প্রদান করবে এবং ওজন কম হবে, সেজন্য এই ধরনের কম্পোজিট ম্যাটেরিয়ালের দিকে আমরা যাচ্ছি। ওকে, সফট বডি আর্মর ভিতরে আমরা যদি দেখি, অর্থাৎ যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো ফ্লেক্সিবল সেগুলোকে আমরা সফট বডি আর্মর বলছি। যেমন বালাস্টিক প্রোটেক্টিভ, এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ফ্লেক্সিবল, লাইট ওয়েট এন্ড কমফোর্ট টু ওয়্যার। মনে করো আগেরকার দিনে যদি একটা বর্ম তোমাকে পরিয়ে দেওয়া হয় লোহার, তুমি তো হাঁটতেই পারবে না ঠিক মতো, তাহলে তো সেটা পরে কাজকর্ম করা যাবে না। সো যখন আমরা এই ধরনের সফট বডি ম্যাটেরিয়াল অর্থাৎ ফ্লেক্সিবল জিনিস ডেভেলপ করছি, ইম্প্যাক্ট করছি, তখন তো টেক্সটাইল সাবস্টেন্স লাগছে। আর এই সফট বডি আর্মর ম্যাক্সিমাম গুলি হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল। তো এখানে যেটা বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে এটা অবশ্যই একটা প্রোটেক্টিভ টেক্সটাইল। ওকে, সো এই দুই প্রকার সফট বডি এন্ড হার্ড বডি আর্মর। যেটা হার্ড সেটা শক্ত, সফট তো ফ্লেক্সিবল, প্রথম কথা। ওকে, এখন কথায় আসি জেনারেল প্রিন্সিপাল অফ প্রোটেকশন, অর্থাৎ এই প্রোটেকশনটা হবে কিভাবে। এই জেনারেল প্রিন্সিপালটা কি, মূলনীতিটা কি, অর্থাৎ একটা এই সফট ম্যাটেরিয়াল একটা ফেব্রিক বুলেটের হাত থেকে আমাদেরকে কিভাবে রক্ষা করছে, সেটা তো অনেক গতিশক্তি সম্পন্ন হয়ে আসবে, তাই না? মিসাইল যাকে বলছে, বলা হচ্ছে the technical approaches for stopping and penetrating missile and mitigating non-penetrating impacts are different. The underlying principle of minimizing effects of energy transfer from the projectiles. তো দেখো যে বুলেট থেকে একটা গুলি বেরোয় আসুক, বুলেট বেরোয় আসুক, আর কোন একটা ঢিলে তুমি ছুড়ে দাও। সহজ বাংলায় যে বললাম, আমরা যখন পুকুরে একটা ঢিল ছুড়ি, তাহলে সেই ঢিলটা যেখানে গিয়ে পড়ে সেখানে অনেক গভীর ঢেউয়ের সৃষ্টি হয়। আস্তে আস্তে এই ঢেউটা কি হয়, যত দূরে ছড়িয়ে যায় তত আস্তে আস্তে কি ফ্ল্যাট হয়ে যায়। তার মানে হচ্ছে ওই ঢিলে যে শক্তিটা ছিল, গতি শক্তিটা ছিল, সেটা কি আস্তে আস্তে অ্যাবজর্ব করে নিচ্ছে পুকুরটা, বা অ্যাবজর্ব হয়ে গেল পুকুরে। তখন সেই ঢিলটার আর কোনো নিচের দিকে যাওয়ার মতো কোনো অবস্থা থাকলো না। ঠিক সেভাবেই আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করো ছোটবেলায় সবাই কাঁঠাল খেয়েছি আমরা, মনে করো একটা বড় কাঁঠাল গাছ আছে তোমার বাড়িতে, সেখান থেকে কাঁঠাল পাড়তে হবে। তো সাধারণত দড়ি দিয়ে পাড়ানো হয়, অথবা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল সাধারণত মনে করো যে নিচে দুইজন ব্যক্তি একটা চট অথবা বস্তা ধরিয়ে দিতে হবে, তাই না? দুই প্রান্তে দুইজন। ওকে, তারপর উপর থেকে একজন কাঁঠালটাকে কেটে দেয়। তাহলে কি হয়, কাঁঠালটা এখানে স্থির ছিল, এটা যখন নিচের দিকে যাচ্ছে গ্র্যাভিটির কারণে সে নিচের দিকে যাচ্ছে এবং একই সাথে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, কারণ স্থান পরিবর্তন করছে বল এবং ওজন, ফলে এটা গতিশক্তি প্রাপ্ত হচ্ছে এবং একটা সময় কাঁঠালটা তোমার ফেব্রিকের উপর এসে পড়বে। যখন ফেব্রিকের উপর এসে পড়বে তখন একটা ঝাঁকি দিবে, ঝাঁকি দিলে তোমার ফেব্রিকটা একটু ডিফ্ল্যাক্ট হয়ে নিচে চলে যাবে এরকম, আবার তোমার মাথা দুটো বা তোমাদের পজিশনটা একটু কাছাকাছি আসবে এপাশে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তাহলে কি হলো,
কাঁঠালের যে গতিশক্তিটা ছিল এটা এখানে এসে কি হলো, অ্যাবজর্ব হয়ে গেল, অর্থাৎ এবং এই বস্তা কর্তৃক এবং তোমাদের কর্তৃক অ্যাবজর্ব হয়ে গেল, যার কারণে কাঁঠালটা কিন্তু যেতে চাইলো কিন্তু যেতে পারলো না। ক্লিয়ার? ক্লিয়ার? তো একইভাবে যখন একটা বুলেট আমাদের বডিতে আক্রমণ করে বা বডিতে আসে, অ্যাটাক করে, তখন কি হয়, তখন সেম ভাবে বুলেটটা এখানে ঢুকতে চায় কিন্তু ঢুকতে পারে না, কারণ সেটা এই ফেব্রিকটা এখানে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো একটা বুলেট কিভাবে আটকাচ্ছে, দুটো টেকনিক এখানে ব্যাখ্যা দেওয়া আছে। বলা হচ্ছে যে absorb energy in arms by making it to do work on materials before it gains access the body, breaking materials, stretching or compressing them all energy and extend time once they applied the body। অর্থাৎ এভাবে কি করছে, ব্রেকিং, স্ট্রেচিং, কম্প্রেশনের মাধ্যমে অ্যাবজর্ব করে নিচ্ছে যে শক্তিটা ছিল। আরেকটা কি, redistributing the energy so that the materials or the body will were more able to reduction pressure and withstand total energy। তাহলে আরেকটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেটা কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। বিষয়টা কিরকম পরিষ্কার করছি আমি। ওকে, মনে করো এটা তুমি, তো তোমার মাথায় একটা ইট দিয়ে আমি বাড়ি দিলাম, তোমার মাথায় কিন্তু তখন হেলমেট নাই। যখন হেলমেট ছাড়া অবস্থায় তোমার মাথায় বাড়ি দিব, তখন ইটটা তোমার এক জায়গায় আঘাত করবে, অর্থাৎ সেই জায়গায় ডিপ হয়ে যাবে, কেটে যেতে পারে। যখন এরকম একটা হেলমেট পরে তার উপরে আমি ইট দিয়ে আঘাত করছি, তখন কি হচ্ছে, তখন এই হিট আঘাতটা চারিদিকে ছড়িয়ে পড়তেছে, যার কারণে তোমার মাথার এক জায়গায় কিন্তু আঘাতটা লাগছে না। ছড়িয়ে পড়ার কারণে সেই যে ব্যথাটা সেটা কিন্তু তুমি কম অনুভব করছো, বা এই যে লোডটা বা এই যে স্পিডটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেল, তাহলে সেটা কিন্তু আর ক্ষতি করতে পারছে না। ক্লিয়ার? এভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে প্রথমত অ্যাবজর্ব হচ্ছে, দ্বিতীয়ত ডিস্ট্রিবিউট হচ্ছে। ওকে, সো দিস অ্যাবজর্ব হচ্ছে এবং কি হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে। দিস টেকনিক্যাল, সেজন্য আমরা বলছি কিভাবে তাহলে আটকাবে, অ্যাবজর্ব এনার্জি, ডিস্ট্রিবিউট এবং এক্সটেন্ড ডিউরিং ইটস অ্যাপ্লিকেশন, এবং চারিদিকে ছড়িয়ে দিবে। তোমরা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে আমার কোন একটা প্রজেক্টাইল ম্যাটেরিয়ালের শক্তিটাকে কিভাবে আমার ইয়েটা আটকাবে, কোন একটা বস্তু টেক্সটাইল ম্যাটেরিয়ালটা ঠিক এইভাবে, সফট বডি ম্যাটেরিয়াল গুলো কিভাবে আটকাবে, অ্যাবজর্বেন্সের মাধ্যমে এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। ওকে, তো সেই জন্য এই আটকানোর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তিশালী হতে হবে, না হলে তো আবার ওই যে ছিঁড়ে ভিতরের দিকে চলে যাবে। তো ব্যালাস্টিক ম্যাটেরিয়াল গুলো সাধারণত ব্যালাস্টিক ম্যাটেরিয়াল তৈরি করার জন্য আমাদের কিছু বেসিক রিকোয়ারমেন্টস রয়েছে। সেই রিকোয়ারমেন্টস গুলোর কথা যদি আমরা একটু বলি, যে material should be enough strong to provide wire with sufficient ballistic protection। প্রচন্ড শক্তিশালী হতে হবে, না হলে ওই যে কাঁঠাল যখন তুমি পারতেছো, বস্তাটা যদি তোমার নরম হয় ছিঁড়ে নিচে পড়ে যাবে কিন্তু কাঁঠালটা। তো বস্তাটাকে এতটাই শক্তিশালী হতে হবে সে যেন এই বুলেটের যে গতিশক্তি সেটাকে অর্থাৎ ভেদ করে যেতে না পারে, ঠিক আছে, ওকে, ছিঁড়ে না যায়। এটা ম্যাটেরিয়াল আর রিকোয়ার্ড টু হ্যাভ লাইট ওয়েট এন্ড লো বাল্ক। বস্তাটা অবশ্যই লাইট, ওজন কম হতে হবে বা ম্যাটেরিয়ালটা, এবং লো বাল্ক মানে হচ্ছে, মনে করো যে এখানে যদি একটা ফোম ধরো তাহলে সেটা অনেক মোটা, তাই না? সেটা তো মনে করো একটা কম্বল অথবা কি বলবো একটা ইয়ে, যদি তোষক যদি দুজন ধরো তাহলে সেটা তো হবে, বাট সেটা কিন্তু অনেক এরকম বাল্কি হওয়া যাবে না। এমিং নট টু ডু ইনফ্লুয়েন্স ওয়ারার মোবাইলিটি এন্ড এফিসিয়েন্সি, এবং একই সাথে যে পড়বে তার সে যেন আবার নড়াচড়া করতে পারে। আগেকার দিনে যে বর্মগুলো ছিল সেগুলো নড়াচড়া করা যেত, কিন্তু খুবই কষ্ট হতো, এভাবে যেন আবার না হয়। সো ম্যাটেরিয়াল যেন মুভ করা যায় এবং সেটা ইফেক্টিভ হতে হবে। ম্যাটেরিয়াল মাস্ট বি ডিউরেবল, মেকিং শিওর দ্যাট দ্য পারফরম্যান্স অফ দ্য বডি আর্মর ডাজ নট ডিগ্রেড আন্ডার এডহেসিভ অ্যাডভার্স কন্ডিশন সাচ এস ময়েশ্চার, ইউভি ও লাইট। এটাও অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাথে সাথে যেন আমার ইয়েটা অ্যাডভার্স ইফেক্টটা আবার অ্যাডভার্স ইফেক্টে আমার এটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, যেমন ময়েশ্চার, ইউভিতে আমার ফেব্রিকটা যদি মনে করো এমন একটা তুমি ফেব্রিক বানাইলে যেটা ইউভিতে ড্যামেজ হয়ে যায়, তাহলে তো হলো না, শত্রুপক্ষ আক্রমণ করতেই পারবে বা সেই বুলেটটা কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করে পড়ে যাবে, তাহলে তো আর আমাদেরকে আটকানো গেল না। সো ম্যাটেরিয়াল হ্যাভ টু বি ফ্লেক্সিবল টু প্রোভাইড এনাফ কমফোর্ট। অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল মানে ভাঁজ করা যাবে, পড়া যাবে, যেমন ফেব্রিক, বাট লোহার বর্ম তো আর ভাঁজ করা যাচ্ছে না বা ইচ্ছে মতো নড়ানো যাচ্ছে না। So these are the criteria to produce an ballistic material. Okay. Now
দ্য রেসপন্স অফ সফট ম্যাটেরিয়াল ফর ব্যালাস্টিক ইম্প্যাক্ট। এখন চিন্তা করি আমাদের ব্যালাস্টিক ইম্প্যাক্টের প্রোডাকশনের জন্য আমাদের যে ম্যাটেরিয়াল গুলো সেটা দুটি ভাগে ভাগ, একটা ইয়ার্ন আর একটা হচ্ছে যে ফেব্রিক। ইয়ার্ন আর ফেব্রিকের ক্ষেত্রে যদি আমরা বলবো সেটা হলো কি, যে ইয়ার্নের ক্ষেত্রে কিভাবে আচরণ করছে এবং ইয়ের ক্ষেত্রে কিভাবে আচরণ করছে। আমরা যদি একটু দেখি ব্যালাস্টিক ইম্প্যাক্ট অন ইয়ান টার্গেট, প্রথমে যদি আমরা বলি যে ইয়ানের ক্ষেত্রে সেটা কিভাবে হবে, এবং সেই সাথে ফেব্রিক, ইয়ান থেকে তো ফেব্রিক হবে তাই না, তো ইয়ান তারপর ফেব্রিক। সো বলা হচ্ছে যে when yarn targeted its impact, two fronts are generated, and namely transverse wave and longitudinal wave. আমি দেখাচ্ছি একটু পরে পাশের ইয়েতে। Energy dispersed through the propagation of the two types of wave. The longitudinal wave travels around long fiber axis and sound velocity of the material from the point impact, and this wave also causes the yarn stress and the plane movement. তো এটাকে আমরা একটা ইকুয়েশন দ্বারা প্রকাশ করতে পারি, c is equal to root of power e by rho। আমরা কিছুই বুঝতেছি না কি হচ্ছে, আমি বোঝাচ্ছি। ওকে, মনে করো এটা তোমার একটা ইয়ার্ন অথবা ইয়ার্নটাই ধরি, তাহলে কি হলো, আমার এখানে উপর থেকে বুলেটটা আসতেছে, বুলেটটা এসে এখানে আঘাত করছে, তার মানে এইখানকার পোরশনটা সামনের দিকে এগোবে, যেটাকে আমরা বলতেছি ট্রান্সভার্স ওয়েভ মোশন। এবং এটা যখন সামনের দিকে এগোবে, এই পাশের যে ইয়ার্নটা আছে বা এই পাশের, সেটা ওই যে কাঁঠাল পাড়ার সময় আমরা দুজনে ঝুঁকে যাই, এটাও কিন্তু এ পাশে মুভ করছে। এটা এই পাশে না আসলে, এটা এদিকে যদি ফরওয়ার্ড না হয় তাহলে তো এটা এদিকে আসবে না, এটাকে আমরা বলতেছি লঙ্গিচুডিনাল ওয়েভ ফ্রম। সো এখানে যেটা সি আমরা প্রকাশ করছি, লঙ্গিচুডিনাল ওয়েভ স্পিড সি সমান সমান আমরা যেটা রুট অফ পাওয়ার ই বাই রো দিয়ে প্রকাশ করছি, ই বাই রো। ই হচ্ছে কি, দা ফাইবার মডুলাস, শক্তিশালী, এন্ড ইন প্যাসকেল প্রকাশ করা হচ্ছে। রো ইজ দা ইয়ার্ন বাল্ক ডেনসিটি, অর্থাৎ কত মোটা নাকি চিকন সেটার উপর ডিপেন্ড করছে। একাধারে এটা হচ্ছে আমাদের লঙ্গিচুডিনাল ওয়েভ ফ্রন্টের জন্য, সি এর জন্য। তো এখন এটার জন্য তাহলে কি হবে, ট্রান্সভার্স ওয়েভ ফ্রন্টের জন্য দুই ধরনের মোশন দিবে তাই না। একটা যখন এখানে এটা সোজা ছিল, এখানে যখন বুলেট আক্রমণ করলো তখন সেটা নিচের দিকে আসতেছে, তাহলে এটা যখন নিচের দিকে আসতেছে এই প্রান্তটা, তাহলে এগুলো আবার সামনে কাছে চলে আসতেছে। ওকে, সো এটার জন্য at the same time projectile tends to be the yarn forward, therefore deflect the yarn velocity yarn consistently and out of plane motion of the material. ওকে, এটাকে আমরা সাধারণত জিউবি দ্বারা প্রকাশ করছি, সরি ইউ ল্যাব সমান সমান সি। তো আমরা জানি এখানকার লঙ্গিচুডিনাল মোশন সমান is equal to root of power epsilon 1 plus 3 epsilon, where is the strain of the yarn, yarnটার strain, স্ট্রেস স্ট্রেন ফিজিক্সে পড়েছি, টেক্সটাইল ফিজিক্সে পড়েছি। এই দুটো মোশন দিচ্ছে আমার ইয়ানের ক্ষেত্রে। ফেব্রিকের ক্ষেত্রে কি হচ্ছে আলটিমেট, দেখো বলা হচ্ছে যে when a projectile strike like fabric target, the result is combination of global and local response। এখানে দুটি ভাগে ভাগ করছে, গ্লোবাল এবং লোকাল রেসপন্স। গ্লোবাল রেসপন্সটা কি, বলা হচ্ছে যে গ্লোবাল রেসপন্স ইন্ডিকেটস দ্য বিহেভিয়ার অফ দ্য ম্যাটেরিয়াল অ্যাওয়ে ফ্রম দ্য ইম্প্যাক্ট point, and local response refer the behavior of the material directly contacting the projectile। বিষয়টা কি, একটা ফেব্রিক, এই ফেব্রিকে যেই জায়গাটাতে বুলেট অ্যাপ্লাই করছে সেই জায়গাটাতে ঢেউটা বড় বা বেশি ইফেক্টেড, এই জায়গাটা অর্থাৎ সরাসরি যে জায়গাটাতে অ্যাটাক করছে সেই জায়গাটাকে আমরা বলছি লোকাল রেসপন্স। আর এটা আস্তে আস্তে কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, তখন সেটাকে আমরা বলছি গ্লোবাল রেসপন্স। ওই যে বললাম পুকুরে, পুকুরে যখন ঢিল দিব তখন যে জায়গাটা ঢিলটা এসে পড়বে সে জায়গায় ঢেউটা বড় হবে, সেটাকে আমরা বলতেছি কি লোকাল রেসপন্স, এবং সাথে সাথে আস্তে আস্তে ঢেউটা চারিদিকে ছড়িয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি গ্লোবাল রেসপন্স। ওকে, so at high impact velocity the local damage plays a major part of the energy absorption, while at low impact velocity and low impact, তো এই যে লোকাল রেসপন্সটাই কিন্তু মেজর এনার্জিটা অ্যাবজর্পশন করে নেয়। সো এটার জন্য কিন্তু আমার ফেব্রিকটাকে ইয়ে হতে হবে, অর্থাৎ এই লোকাল রেসপন্সটাকে যদি সে ডিনাই করতে না পারে তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। সো বলেছে রেসপন্স অফ দ্য ফেব্রিক সাবজেক্টেড দ্য হাই ভেলোসিটি ইম্প্যাক্ট, লো ভেলোসিটি ইম্প্যাক্ট। হাই ভেলোসিটি ইম্প্যাক্ট, লো ভেলোসিটি ইম্প্যাক্ট, দুটি ইম্প্যাক্টে আমরা ভাগ করছি। ওকে, এই ছিল আমাদের ব্যালাস্টিক প্রোডাকশন টেক্সটাইল সম্পর্কে কথাবার্তা, কিভাবে ইয়ে করছে তারা, অর্থাৎ কিভাবে এনার্জিটাকে অ্যাবজর্ব করছে, কত প্রকার কি কি। এখন একটু আসি আমরা যে ব্যালাস্টিক ফেব্রিক ইয়ান বানাই ফাইবার বানাই সবই বুঝলাম, কিন্তু ওই লোকাল রেসপন্সটাকে
আটকে দেওয়ার মতো শক্তিশালী ফাইবার তো আমাদেরকে লাগবে, তো সেগুলো সম্পর্কে একটু পরিচিত হওয়া দরকার। সেটা ব্যালাস্টিক ফাইবার সম্পর্কে যদি আমরা বলি, প্রথমেই চলে আসে আমাদের, সেটা হচ্ছে অ্যারোমেটিক পলিয়ামাইড। তো অ্যারোমেটিক পলিয়ামাইড সাধারণত অ্যারামিড ফাইবার গুলোতে হয়ে থাকে, যেটা হচ্ছে লাইট ওয়েট এন্ড সফট বডি আর্মরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সমস্ত অ্যারামিড ফাইবার গুলো বা অ্যারোমেটিক পলিয়ামাইড ফাইবার গুলো। তো যেটা অন দা বেসিস অফ অ্যারোমেটিক পলিয়ামাইড, যেটাকে অ্যারামিড বলছে বা প্যারা ফিনাইল, এগুলোর অনেকগুলো ডেরিভেটিভস আছে। বলা হচ্ছে যে দে আর ওরিয়েন্টেড, হাইলি ওরিয়েন্টেড এন্ড স্ট্রং চেইন বন্ডিং এন্ড হাই লেভেল অফ ক্রিস্টালাইজেশন রিজাল্টিং হাই মডুলাস এন্ড হাই টেনাসিটি অফ দ্য ফাইবার। অনেক বেশি ক্রিস্টালাইজেশন, অনেক বেশি হাইলি ওরিয়েন্টেড, মানে হচ্ছে এখানে মনে করো একটা ইটের স্তূপ আছে, সেই ইটগুলো সাজানো আছে, এটা হচ্ছে হাইলি ওরিয়েন্টেড। আর একটা ইটের স্তূপ আছে এলোমেলো, ইট এনে ফেলানো হয়েছে, এটা হচ্ছে এটা ওরিয়েন্টেড না, কিন্তু যেগুলো একসাথে সাজানো আছে সেটা কিন্তু ওরিয়েন্টেড। ওকে, তো হাইলি ওরিয়েন্টেড যত বেশি হবে তাহলে সেটার ভিতরে গ্যাপ তত কম থাকবে এবং সেই ফাইবারটা তত বেশি শক্তিশালী হবে। তো ন্যাচারাল ফাইবার গুলো সাধারণত এই ধরনের ওরিয়েন্টেড হয় না, বা সিনথেটিক ফাইবার গুলো কিন্তু এ ধরনের ওরিয়েন্টেড হয়। সেজন্য দ্য ব্র্যান্ড নেম কেবলার এন্ড কেবলার 29 প্রটেরা, এগুলো কিন্তু লাইট ওয়েট, মোর ফ্লেক্সিবল এবং খুব বেশি এই ব্যালাস্টিক প্রোটেকশনে ব্যবহৃত হয়। এছাড়াও টেরাউন, যে তাদের যে বাণিজ্যিক নাম, এনাদার প্যারা অ্যারামিড ফাইবার, একস নোবেল দ্বারা আবিষ্কার হয়েছে, এটাও কিন্তু ব্যালাস্টিক আর্মরসে ব্যবহৃত হয়। এটা নরমাল অ্যারামিডের চেয়ে প্রায় 23 গুণ লাইটার। ওকে, আমাদের উদ্দেশ্য কি? লাইটার হতে হবে এবং একই সাথে শক্তিশালী হতে হবে। ওকে, পরে যদি আমি দেখি যে আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিইউরাথেন রয়েছে, যে আমরা জানি পলিইউরাথেনকে যদি আমরা আরো লাইট করি, এটা ডেভেলপ করে আলট্রালাইন পলিইউরাথেন 1980 সালে। তো এখানে যেটা হচ্ছে, এটা প্রায় হাইলি ক্রিস্টালাইন, অ্যাবাউট 85%, ঠিক আছে, এবং 10 টাইমস স্ট্রঙ্গার দ্যান স্টিল, স্টিলের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী, অ্যান্ড লাইটার দ্যান ওয়াটার, পানির চেয়ে নরম, হালকা। ফর মিলিটারি ইউজের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। মার্কেটে সাধারণত ডাইনিমা, স্পেকট্রা এগুলো ইউজ করা হয়। মিলিটারিতে কিছু কিছু টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়তো আছে বা ফেব্রিক টেক আছে যারা এই ধরনের ইয়ে নিয়ে কাজ করে, প্রোটেক্টিভ টেক্সটাইল নিয়ে কাজ করে। সো তোমরাও চেষ্টা করতে পারো। পলি, যেটা পি ফিনাইল বেনজিন জোবিস জোবিসোজল, যেটাকে এক কথায় পিবিও বলছি। তো এই পিবিও অ্যানাদার ম্যাটেরিয়াল, সেফটি ম্যাটেরিয়াল, যেটা আমাদের এই ধরনের প্রোটেক্টিভ ফাইবার ইয়ান হিসেবে কাজ করে, যেটা জাইলন হিসেবে ডো কোম্পানি যেটাকে মার্কেটে নিয়ে আসে জাইলন নামে, মার্কেটিং নাম হলো জাইলন 1998 সালে। ওকে, হাই পারফরমেন্স পিবিও ফাইবার, রট লাইক নেচার, পলিমার চেইন, হাই মডুলাস, ঠিক আছে, জাইলন। এরপরে নাইলন 66, মনে হচ্ছে কি নাইলন 66 পরিচিত, খুব র মেটেরিয়াল 2 তে পড়েছি। নাইলন 66ও কিন্তু আগে ব্যালাস্টিক পারপাসে ইউজ করা হতো, যখন এ ধরনের অ্যাডভান্স ফাইবার গুলি আসেনি। কারণ কি, তারাও কিন্তু এ ধরনের অ্যারামাইড গ্রুপস কন্টেইন করে এবং সেই সাথে ক্রিস্টালাইনিটি হাই থাকে, অ্যাবাউট 50% ক্রিস্টালাইনিটি থাকে, সেটা দিয়ে কিন্তু তারা এটাকে কন্টেইন করে। এরপর হচ্ছে M5 ফাইবার, M5 সেটাও হাই স্ট্রেংথ সিনথেটিক ফাইবার, যেটাকে ডক্টর ডোয়েস সিকিমা আবিষ্কার করেন এবং এটা তারপর ব্যালাস্টিক পারপাসে চলে এসেছে। এটা সাধারণত 450 গিগাপাস্কেল মডুলাস, টেনজেল মডুলাস, অর্থাৎ ব্যান্ডিং করলে 10.95 মোর দ্যান, এটা স্পেকট্রা ট্রিপল স্পেকট্রা, যেটা একটু আগে দেখলাম, স্পেকট্রার চেয়ে প্রায় ট্রিপল টাইমস, 3 টাইমস বেশি শক্তিশালী। ওকে, তো সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, যে ওয়েট রিডাকশন কেবলার সিস্টেমের লেভেল বা সেই ধরনের প্রোটেকশন দিয়ে থাকে M5 সাধারণত। তাহলে এটাও একটা আমাদের ব্যালাস্টিক ফাইবার। এরপরে কার্বন ন্যানোটিউবস, আমরা কার্বনের নাম শুনেছি তাই না, যে বড় বড় বিল্ডিং ইত্যাদি ইত্যাদি তৈরি করা হয়। এই কার্বন ন্যানোটিউবস, যেটা বলছি যে এখন কার্বন বা এই ধরনের ম্যাটেরিয়াল কিন্তু ন্যানোতে চলে এসেছে। ন্যানো মানে যে শক্তি কমে এমনটা কিন্তু নয়, ন্যানো মানে কিন্তু প্রচুর শক্তিশালী। হ্যাঁ, তো এই কার্বন, ন্যানো শব্দের অর্থ হচ্ছে ছোট, 100 মিলিমিটার ভিতরে। কার্বন ভার্গেনে কি বলে, কার্বন ন্যানোটিউবস আর ultra piece of the carbon and with cylindrical nanostructure. They have young modulus with the range 270 থেকে 950 গিগাপাস্কেল, টেনজেল স্ট্রেন্থ 100 থেকে 11 থেকে 63, ডেনসিটি 1.3। উদ্দেশ্য হচ্ছে খুবই ছোট, শক্তিশালী, লাইট ওয়েট। ওকে,
এরপর যদি আমরা দেখি এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, সেই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখো এই পাশে স্ট্রেংথ, এই পাশে টেনজেল মডুলাস, স্টিল, পিবিআই, প্যারা অ্যারামিড, কার্বন, ডাইনেমা, পিবিও, শক্তিশালী কে? পিবিও সবচেয়ে বেশি। এরপরে আসবো একটু বালাস্টিক ফেব্রিকে, অর্থাৎ ইয়ান তো বুঝলাম, তাহলে ইয়ান থেকে আমরা কি করছি এবার? ফেব্রিক তৈরি করছি। তো ফেব্রিকের ভিতরে কি কি সাধারণত ওভেন, নিট, নন ওভেন, বায়োক্সিয়াল, ট্রাইক্সিয়াল এগুলো ইউজ করা হয়, তবে নিট এতটা ইউজ করা হয় না। ওভেন ফেব্রিক, ওভেন ফেব্রিকটা কিরকম বলি, যে মাকড়সার জালে কখনো পতঙ্গ আটকাতে দেখেছো? মাকড়সার জালে কখনো পতঙ্গ আটকাতে দেখেছো? মনে করো শীতকালে এরকম মাকড়সার জাল, একটা মশা বা মাছি এদিক দিয়ে গিয়ে গিয়ে আটকে গেল, তার কিন্তু যার কারণে মাকড়সার জালটা কিন্তু একটু ডিফ্লেক্ট হয়ে এদিকে চলে যায়, কিন্তু আবার সে আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, সেটাও কিন্তু বুলেটের মতোই। বলা হচ্ছে যে কমন হচ্ছে যে সফট বডি আর্মর তৈরিতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওভেন ফেব্রিক। ঠিক আছে, ওকে। তো এই ওভেন ফেব্রিকের একটা বিশেষত্ব আছে কিছু, সেটা তো হলো এটা ভেরিয়াস প্যাটার্ন, বলবো যে ভেরিয়াস ওয়েব প্যাটার্ন, প্লেন, বাস্কেট ওয়েভস, বিভিন্ন প্যাটার্নে তৈরি করা হয়। প্লেন হতে পারে, বাস্কেট ওয়েভস হতে পারে। ঠিক আছে, ইন্টারলেসিং ডেনসিটি, ডাইমেনশনাল স্টেবিলিটি। লুজলি ওভেন ফেব্রিকের ভিতরে যদি আমরা বলবো যে আনব্যালেন্স প্যাটার্ন, দেখো আমরা টাইটলি ওভেন ফেব্রিক যেটা হবে সেটাই সবচেয়ে বেশি প্রোটেকশন দিবে, লুজলির ক্ষেত্রে সেটা দেয় না। বিশেষ করে আমাদের যে কাভার ফ্যাক্টর আছে ওভেন ফেব্রিকের, কাভার ফ্যাক্টর মানে কি, ওয়ার্প এবং ওয়েবড এভাবে হচ্ছে, অর্থাৎ কি পরিমাণ ফাঁকা জায়গা, অর্থাৎ কাভার করতেছে কতখানি, ফাঁকা জায়গা আছে কতখানি, সেটাকে বোঝাচ্ছে। তাহলে যেটা যত কম কাভার ফ্যাক্টর, অর্থাৎ যত কম কাভার এরিয়া, সেটা তত ঝামেলা, অর্থাৎ যত বেশি টাইটলি ওভেন থাকবে তাহলে কি ফাঁকা জায়গা কম থাকবে এবং সেটার ভিতর দিয়ে যেতে পারবে না, এটাই সাধারণত কথা বলছে। এবং একই সাথে ক্রিমটাও কিন্তু প্রভাবিত করে। ওই যে আমরা যখন ফাইবার তৈরি করে থাকি তখন কিন্তু সেটার ইয়ে রয়েছে, ফাইবার তৈরি করে থাকলে সেখানে ক্রিম রয়েছে, যখন বুলেট আমরা অ্যাপ্লাই করে দেই তখন কি এটা একটু স্ট্রেস হবে নিচের দিকে, তারপর আবার সোজা হয়ে যাবে। তো যখন ফেব্রিকে দেওয়া হয় ক্রিম্পের কারণে সেটা একটু কি হয়, সোজা হয়। ক্রিম যখন দেওয়া হয় ক্রিম্পের কারণে সেটা একটু সোজা হয়ে যায়, তাই না? সোজা হলে আবার আগের অবস্থায় ফিরে যায়। সো এই ক্রিমটাও কিন্তু অনেকটা আমাদের ইয়ের মতো কাজ করে, অর্থাৎ এনার্জি অ্যাবজর্পশনের ক্ষেত্রে কাজ করছে। এবং একই সাথে আরো যদি আমরা ট্রাইক্সিয়াল ফেব্রিক ইউজ বানাই, অর্থাৎ আমরা তো সাধারণত ওভেন বাইএক্সিয়াল অর্থাৎ 2 সেট ইয়ানে বানাই, আমরা যখন 3 সেট ইয়ানে বানাবো তখন কিন্তু সেটা আরো কার্যকর হবে। তো এই ধরনের স্ট্রাকচার সাধারণত ওভেন ফেব্রিকে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছি একটা বাইএক্সিয়াল এবং ট্রাইক্সিয়াল। এরপরে নোভেল ওভেনিয়ান, আরো কিছু ওভেনিয়ান আছে যাদের, দেখো আমার যদি ফ্রিকশনটা কম হয়, এই ফোন দিয়েছিলাম ভুল করে তখন 5D ক্লাসের জন্য, হ্যাঁ সরি, পরে কথা বলবো তোমার সাথে, ক্লাসে আছি। ওকে, তো যেটা হচ্ছে যে আমরা যখন ফ্রিকশনটাকে বাড়াবো, মানে তুমি একটা মেঝেতে কখন পড়ে যাবা, যখন স্লিপারি হবে, তাই না? তো এখন মেঝেটা যদি খসখস হয় তাহলে তো সেখানে স্লিপ করার কোনো সম্ভাবনা নাই। তো ঠিক সেইভাবে বুলেটটা যদি আমার ফেব্রিকের গায়ে স্লিপ হয় তাহলে তো আরো গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, চলে যাচ্ছে। আর যদি ফ্রিকশন হয় তাহলে কি তার যে গতিটা সেটা কমে যাচ্ছে। তো আমরা যখন এই ফ্রিকশনটা কমাবো ফেব্রিকে, তখন কিন্তু আমরা সহজেই এটাকে কমাতে পারবো। কেমিক্যালি ট্রিটেড ফেব্রিক, কিছু কেমিক্যাল আছে যেগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি, যার ফলে সেটার কি হবে যে গতিশক্তিটা কম, ফ্রিকশন বাড়বে, অর্থাৎ রাফ সারফেসের ভিতর দিয়ে গেলে ফ্রিকশন বাড়বে। মনে করো প্লেন রাস্তায় গাড়ি কি হুড়হুড় করে চলে, আর যদি রাস্তা খারাপ হয় তাহলে গাড়ি কি যেতে পারে না, সেম ভাবে। সো কেমিক্যালি যখন সারফেসটাকে আমরা পলিপ্রপিলিন ফিল্ম দিয়ে করছি তখন সেটার প্রজেক্টাইল ইম্প্যাক্ট প্রায় 19% কমে যাচ্ছে। ওকে, এরপরে কিছু মডিফাইড ফেব্রিক্স আছে ফেব্রিক, যেমন ন্যারো ফেব্রিক যখন আমরা তৈরি করি সেটা সাধারণত আমার ব্যালিস্টিক প্রোটেকশন দেয়। তারপরে যদি আমরা বলি আরো কিছু স্ট্রাকচার রয়েছে, যেমন এখানে প্রথম হচ্ছে লেনো ইন্টেরিয়র ইনসারশন, আমরা এই যে এরকম তৃতীয় একটা ওয়েফট বা ওয়ার্প ঢুকাচ্ছি, যেটাকে আমরা লেনো ওয়ার্পস বলছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, তখন সেটাকে আমরা বলছি এভাবে কিন্তু এটা বাড়ানো যাবে ফেব্রিকের স্ট্যাবিলিটিটা, অথবা এই যে ডাবল ডাবল ওয়েফট আমরা কিন্তু দিচ্ছি। ঠিক আছে, ওয়েফট ইনসারশন, তখন কিন্তু এই ধরনের শক্তিটা বেড়ে যায় ফেব্রিকের। ওকে,
এরপরে ইউনিডিরেকশনাল ফেব্রিক যেটা বলতে বোঝাচ্ছে, বাসায় তো আমরা কাঁথা সেলাই করছি সবাই, তাই না? তো এরকম ফেব্রিক লেয়ার গুলো বিছিয়ে যখন একসাথে সেলাই করা হয় তখন সেটাকে ইউনিডিরেকশনাল ফেব্রিক বলে। সেখানে ওভেন থাকবে, নন ওভেন থাকবে, ফলে ফাইবার নেট থাকবে, যার ফলে কি একটা বুলেট ঢুকতে চাইলেও আসলে অনেকগুলো জায়গায় এসে বাধাপ্রাপ্ত হবে। ওকে। তারপরে ফেল্টস এর নিচের ফেব্রিক এতটা ইউজ করা হয় না, এছাড়াও কিছু হাইব্রিড ফেব্রিক সিস্টেম রয়েছে। ঠিক আছে। এরপরে সর্বশেষ যেটা বুলেট প্রুফ জ্যাকেট কিভাবে কাজ করে সেটা যদি একটু জেনে শেষ করব আজকে আমরা। বলা হচ্ছে যে বুলেট প্রুফ জ্যাকেটের ক্ষেত্রে armor is a cat however of the strong fiber, these fibers are absorb energy and bulletproof disperse। আচ্ছা, আমি পরের ছবিটা দেখে ব্যাখ্যা করছি তোমাদেরকে। দেখো, সাধারণত বুলেট প্রুফ জ্যাকেটটা অ্যারামিড ফাইবার দ্বারা তৈরি করা হয়, যেমন কেবলার সবচেয়ে শক্তিশালী ফাইবার। তো এরকম যখন ফাইবারটা বুলেটটা এখানে অ্যাটাক করে তখন ওই যে ঢেউয়ের মতোই তারপর এই ঢেউটা চারিদিকে ছড়িয়ে যায় এবং ফেব্রিকটা পুরো সবগুলোকে অ্যাবজর্ব করে ফেলে, এনার্জিটাকে অ্যাবজর্ব করতে করতে শেষ পর্যন্ত তখন আর সেটা যেতে পারে না। ঠিক আছে। তাহলে যখন যেতে পারে না তখন আমার বুলেটটা লাইট ওয়েট, লাইক দেন ফেব্রিকটা কি, আমার বুলেটটা তখন এনার্জিটা যদি বুলেটে চলে যায় তখন আমার কি হবে? আটকে যাবে, তাই না? এনার্জিটা যদি চলে যায় তাহলে কি বুলেটটা আর যেতে পারবে না। এটাই হচ্ছে কথা। আর বুলেট প্রুফ আর্মরটা এইভাবেই কাজ করে, এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেয়। সহজ বাংলা কথা, একটা 10 তলা উপর থেকে তুমি যদি লাফ দাও মাটিতে পড়লে তুমি কি ছেঁচড়া হয়ে যাবে। আর এখানে যদি একটা স্পঞ্জ থাকে বা, তাহলে সেটা কি যখন তুমি পড়তেছো তুমি এখানে পড়ে আবার উঠবে, অর্থাৎ এই যে স্পঞ্জটা রয়েছে তোমার যে বডি এনার্জিটা সেটাকে সে অ্যাবজর্ব করে। ওকে। তো এটাই ছিল আজকে আমাদের বুলেট প্রুফ আর্মর সম্পর্কে এবং সেই সাথে আমাদের প্রোটেক্টিভ বালাস্টিক টেক্সটাইল সম্পর্কে, যেটা ছিল টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো কিরকম হতে হবে, কি কি হতে হবে, সফট বডি, হার্ড বডি, ফেব্রিকের ক্ষেত্রে ইয়ার্ন এবং ফেব্রিকের ক্ষেত্রে কিভাবে অ্যাবজর্ব হচ্ছে, প্রোটেকশনটা কিভাবে হচ্ছে, এবং কিছু ফাইবারের কথা বলেছিল।